আচ্ছা, তাহলে শেপকে ধরে কোথায় ক্লিক করতে হবে? ইফেক্ট, ইফেক্ট থেকে র‍্যাপ, র‍্যাপ থেকে আর্ক। এই সবগুলো কিন্তু একই অপশন, ঠিক আছে? এখানে যে অপশনগুলো আছে র‍্যাপ থেকে যতগুলো অপশন, ওইখান থেকে ক্লিক করলে আমরা অপশনগুলো পাচ্ছি। যে কোনো একটা ক্লিক করলে এইখান থেকে আমরা বাকিটা চেঞ্জ করতে পারবো। এখানে আছে দেখেন এই যে ফ্ল্যাগ টাইপের, ফ্ল্যাগটা খুবই ভালো কাজের জন্য। এই যে দেখেন একটু ফ্ল্যাগ টাইপের আছে। ওকে, এখানে ওকে করলে আর এদিকে করলে একদিকে চিকন হবে যেমন মন চায় আপনার। ওকে, তো আমি এখান থেকে এটাকে জিরো করে দিচ্ছি, জিরো করে রেবন ডিজাইন। এই যে এই যে ডিজাইনগুলো দেখতে পাচ্ছেন, এটা কিন্তু ওই টুলস দ্বারা তৈরি করা। এই যে এইটা, হ্যাঁ হ্যাঁ। তাহলে এরকম একটা রেবন কি আমরা তৈরি করতে পারবো না ওখানে? এরকম একটা রেবন, এই যে একটা রেবন আছে দেখেন এখানে এই যে টাইপের, আমরা কি এটা তৈরি করতে পারবো? এটা কি করেছে দেখেন তো এখানে, এটাতেই করি, কপি, কন্ট্রোল ভি। এখানে কি করেছে কে বলতে পারবেন? তিনটা শেপ নিয়েছে, অলমোস্ট দুইটা শেপ, একটা হচ্ছে কপি করা। মনে করেন এখানে একটা শেপ আছে, এরকম একটা শেপ আছে, ঠিক আছে? এটাকে করে দিয়েছি কি রেড কালার নাকি, রেড কালার করে ইফেক্ট, র‍্যাপ, এখান থেকে আর্ক, এখানে কমিয়ে দিচ্ছি 20%, ঠিক আছে? করে ওকে করে দিয়েছি। এরপরে এখানে এই যে শেপটা আছে, এটাকে আমরা আরো একটা শেপ নিব, এইভাবে শেপ নিয়ে অলমোস্ট এই শেপটাই কপি করে নিলে বেটার ছিল, ঠিক আছে? তো যেহেতু আমরা এখন নিইনি, তো আমরা এটাতে নিয়ে নিচ্ছি। এরকম করে আমরা এই যে কি বলে এটাকে, পেইন্ট টুলের ভিতর থেকে যে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল আছে, এখানে একটা ক্লিক করে মিডলে একটা অ্যাঙ্কর তৈরি করব, আর এইখানে একটা অ্যাঙ্কর তৈরি করব। করে আমরা এইখান থেকে ভিতরের দিকে একটু ডাউন করে দেব দুইবার, আর এখান থেকে আমরা এইদিকে একটু ডাউন করে দেব, ঠিক আছে? এরকম তৈরি করেছি। করে এখন এটাকে আমরা ইফেক্ট থেকে র‍্যাপ, র‍্যাপ থেকে আর্ক করে দেব। 20% আছে, 20% রেখে আরেকটু বাড়িয়ে দিই, হালকা 25% বা 30% করে ওকে করে দিচ্ছি। এই যে করে এখন এখান থেকে আমরা কি করব, এটাকে ক্রপ করে দেব, ঠিক আছে? কেটে ফেলব। এখান থেকে পেন টুল বা একটা শেপ নিব, এইভাবে এরকম একটা শেপ নিলাম, দুটোকে একসাথে ধরলাম, ধরে এটাকে কেটে ফেলব। সরি, এখান থেকে একটা প্রবলেম হয়ে গেছে। এখান থেকে যদি আমরা কাটি তাহলে হচ্ছে এটা কিন্তু দেখেন এখনো অরিজিনাল শেপে তৈরি করা আছে, যার জন্য এটাকে তো আগে ভাঙতে হবে। যার জন্য এই শেপটাকে ধরে অবজেক্ট, এক্সপ্যান্ড অ্যাপারেন্স, এখানে ক্লিক করবেন, তাহলে শেপটা ভেঙে মূল শেপ হয়ে যাবে। এখন আমি এখান থেকে ধরে কেটে ফেলবো এটাকে, এখানে ধরে এটুকু কেটে ফেলবো। কেটে এখন কি করব, নিচে এটাকে বসিয়ে দেব, ছোট করে দিই। এটাকে সবার নিচে নামিয়ে দিব। ওকে, নিচে নামিয়ে এখন কি করব দেখেন এখানে কি একটা শেপ আছে, দেখেন একটু অ্যাঙ্গেল টাইপের শেপ আছে, বুঝতে পারছেন? হ্যাঁ, তো আমরা এখানেও সেটাই করব। দেখেন দুটো ধরলে কি এখানে একটা অ্যাঙ্গেল কিন্তু তৈরি হচ্ছে, এই অ্যাঙ্গেল টাইপের। বোঝার জন্য কালারটাকে চেঞ্জ করে দেব, এটাকে সব উপরে উঠাতে হবে, এটাকে আমার ভাঙতে হবে। অবজেক্ট, এক্সপ্যান্ড অ্যাপারেন্স, ভেঙে গেছে। আমি এটাকে উপরে উঠিয়ে দিচ্ছি। এই যে দেখেন এখানে একটা অ্যাঙ্গেল তৈরি হচ্ছে না, এই অ্যাঙ্গেলটাকে আমরা এখানে তৈরি করব। এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক, এখানে একটা, এটাকে আর এটাকে ধরে অলমোস্ট এখানে এক করে দিচ্ছি। তাহলে এখানে আমরা কিন্তু এখানে পেয়ে গেছি। এটাকে করব রেড কালার থেকে একটু ডিপ,
রেড কালার থেকে একটু ডিপ করে দিব, আর এটাকে সেম রেড করে দিলে আর সমস্যা নেই, বা চাইলে যে একটু ডিপ করলে আরো মনে হয় বেটার হবে। জি, বুঝি নাই। এটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিচের এই কর্নারটার সাথে মিলে যাবে, যার জন্য আমরা কি করব, ডিরেক্ট সিলেকশন টুল করে এইখানে ক্লিক করে জাস্ট মিলিয়ে দিব। আচ্ছা দেখেন, এটা কিন্তু প্রপারলি পয়েন্টে যাচ্ছে না। হ্যাঁ, কেন যাচ্ছে না? হয় বেশি নাই কম। এই যে, বুঝতে পারছেন? এই প্রবলেমের জন্য আমি লাইফে যা কষ্ট করেছি সেক্ষেত্রে বলার মতো না। অন্তত তখন জানতাম না এটা কিভাবে ঠিক করতে হয়। হ্যাঁ, তো আমি প্রায় 3-4 মাস কাজ করেছি এইভাবে। কি করতাম, কন্ট্রোল কে প্রেস করে তারপরে এখান থেকে কমিয়ে দিতাম, ঠিক আছে, 0.1 পিক্সেল করে তারপর আমি এটা ঠিক করতাম এইভাবে। এবার ঠিক, তারপরও ঠিক হতো না, অনেক কষ্ট হতো। এটা হচ্ছে একটা সহজ পদ্ধতি, এই যে এখানে, এই যে এটা, এটা অফ করে দিলে এটা ইচ্ছা মতো ফ্রি হয়ে যাবে, ঠিক আছে। এই যে অপশন, এটা এরকম থাকবে। হ্যাঁ, এখান থেকে আপনার এটাকে ফ্রি করে অফ করে দিবেন। আচ্ছা, তাহলে আমরা এটা হয়ে, জি, ও হচ্ছে একটা পিক্সেল ওয়াইজ চলে যায়, এক পিক্সেল থেকে আরেক পিক্সেল বরাবর যেতে থাকে, পিক্সেলের মাঝখানে যে ও মানে ক্লিক নেয় না। আচ্ছা, তো দেখেন এখানে কিন্তু মোটামুটি হয়ে গেছে, আমরা এখানে আরেকটু ড্রাগ করে দিই। ব্যাস। আর এখান থেকে যদি মনে করেন একটু দেখাতে চাচ্ছেন, তাহলে এখানে একটু শ্যাডো টাইপের কিছু একটা করে দিবেন, ঠিক আছে, বা এটা একটা হালকা একটু ডাউন করে দিলে বেটার। ঠিক আছে, হয়ে গেছে কিন্তু। আর যেখানে শ্যাডো করতেছেন তাহলে আবার হয়ে যাবে। তো এই জিনিসটাকে এখন কি করবো, কপি করব। রাইট বাটন ক্লিক, ট্রান্সফর্ম, রিফ্লেক্ট করে আমরা এখান থেকে প্রিভিউ অন করব, এদিকে চলে গেছে, কপি করব, এইটাকে ধরে এই পাশে বসিয়ে হয়ে গেছে। এটাকে নিচে নামাতে হবে, এই যে, আমার র‍্যাপ হয়ে গেছে, রেবন ডিজাইন হয়ে গেছে সেম। এখানে কি করেছে দেখেন, এটা কিন্তু কাছাকাছি মিলে যাচ্ছে না, গ্রেডিয়েন্ট ইউজ করেছে, যার জন্য এই জিনিসটা প্রপারলি বোঝা যাচ্ছে না। আমরা এখানে গ্রেডিয়েন্ট ইউজ করি, দেখা যাক। একটা করে দিচ্ছি হচ্ছে রেড কালার, আরেকটাকে করে দেবো একটু ডার্ক রেড, ডার্ক রেড। ঠিক আছে, এটাকে সেম কালার করে দিব। এখন দেখেন প্রপারলি কিন্তু বোঝা যাচ্ছে। ক্লিয়ার? এই হচ্ছে রেবন ডিজাইন। কন্ট্রোল সি ফর গ্রো। এই ধরনের কাজ মার্কেটে দিলে আপনারা ওই যারা ক্যানভা ইউজ করে না, এরা এই ধরনের কাজগুলো নিয়ে ইউজ করতে থাকে। ঠিক আছে, আপনি মার্কেটে আপলোড করলে ওরা ডাউনলোড করে কাজ করবে। ওই যে কোনো একটা ক্লায়েন্ট ডাউনলোড করলো, করে তার কোনো একটা টেক্সট সে এখানে বসালো, বসে তার কাজের জন্য ইউজ করলো। এটাকে বলা হয় কমার্শিয়াল ইউজ, মানে আপনার কাজটা সবাই কপি করতে পারবে, কিন্তু আপনার কাজটা কেউ আর নতুন করে আপলোড করতে পারবে না। ঠিক আছে, কমার্শিয়াল লাইসেন্স। তো এইভাবে আপনি এরকম সুন্দর সুন্দর কাজগুলো তো আমরা এখানে যদি করতে চাইতাম, এটা করতে পারতাম না। একই সিস্টেম, এটাকে মূলত বলা হয় রেবন ডিজাইন। এরকম হিউজ কাজ আছে মার্কেটে রেবন ডিজাইন, দেখেন কত স্টাইল এখানে করেছে, সবই রেবন ডিজাইন। বিভিন্ন গিফট বা ভাউচার টাইপের ভিতরে এরকম ডিজাইনগুলো তৈরি করা হয়। এই দেখেন কত স্টাইলের রেবন আছে। আচ্ছা, এরপর হচ্ছে 3D কাজ। যেমন দেখেন এখানে আমি একটা সার্কেল নিচ্ছি, একটা সার্কেল নিচ্ছি, সার্কেল নিয়ে এটাকে কালার করে নিচ্ছি রেড কালার করে। এখান থেকে আমি কি বলে, ডিরেক্ট সিলেকশন টুল ক্লিক করে এক পাশ কেটে ফেলছি, এক পাশ কেটে ফেলছি, কেটে ফেলে এটাকে ধরে ইফেক্ট 3D রিভলভ,
প্রিভিউ অন। এখান থেকে এটাকে ঘোরাবো। The operation cannot complete because there is not enough memory RAM available. RAM এ কি বলছে? এই RAM এ টেনে পারছে না। এখন কি পারবে? ইফেক্ট পাথ সরি 3D রিভলভ। হ্যাঁ এবার হয়েছে। তো যখন আমরা এখান থেকে অন করেছি, অন করার পরে সার্কেলটাকে কিন্তু ঘুরিয়ে দিয়েছে সে, ঠিক আছে? ঘুরিয়ে আমি এইখান থেকে 3D কানেকশনটা যদি ঘোরাই, ও সেইভাবে ঘুরবে, মুভমেন্ট, ঠিক আছে? এই যে মুভমেন্ট দেখেন, ওকে? এটা হচ্ছে 3D মুভমেন্ট, আপনি যেমনটা ভাবে ঘোরাতে চাচ্ছেন। আচ্ছা। হ্যাঁ হ্যাঁ, তা তো অবশ্যই, এখানে কোটি কোটি শেপ এর ভিতরে, ঠিক আছে? প্রত্যেকটা কালারের শত শত শেপ এখানে আছে। তো আপনি চাইলে এখান থেকে কাস্টমাইজ ভাবে ঘোরাতে পারেন, আপনি চাইলে এখান থেকে এই যে একদিকে অ্যাঙ্গেলে ঘোরাতে পারবেন, ওকে? আপনার যেমন মন চায় আপনি তেমন ভাবে ঘুরিয়ে এটাকে ওকে করে দিবেন। তো একটা সার্কেলের কাজ হচ্ছে এরকম চলে এসেছে। এটাকে যদি আমরা উইন্ডো ইফেক্ট, ইফেক্ট থেকে 3D এক্সক্লুড ভিউ করি, তাহলে কি অপশন আসে? এই যে দেখেন, এই যে, ঠিক আছে? এটা পুরুত্ব টাইপের কিছু একটা হয়। মনে করেন আপনি এখান থেকে একটা কি বলে একটা সার্কেল নিয়েছেন, এরকম টাইপের সার্কেল নিয়ে, বা পিওর সার্কেল আপনি করেছেন, পিওর সার্কেল করে ইফেক্ট 3D এক্সক্লুড বেভেল করে প্রিভিউ অন করেছেন, করে এই দিকে আপনি এটাকে বাড়াবেন। হ্যাঁ, এই যে এটা আপনি পেয়েছেন, এখান থেকে আপনি কি করবেন? ওকে করে দিবেন, ঠিক আছে? ওকে করে দিলে আপনি মাঝে একটা বলেছিলেন না কিছু প্রোডাক্ট এখানে বসিয়ে দেওয়া যায়, এইখানে আপনি বিভিন্ন প্রোডাক্ট এর উপরে বসিয়ে দিতে পারেন, ঠিক আছে? বিভিন্ন অফার টাইপের বা কোনো এমন কিছু প্রোডাক্ট যা আপনি এখানে বসিয়ে দিতে পারেন। আপনি মনে করেন এখানে কিছু একটা ওয়াল টাইপের তৈরি করতে চাচ্ছেন, তাহলে এখান থেকে একটা একটা রেক্টেঙ্গেল নেবেন, এভাবে নিয়ে এটাকে আপনি ওয়াল টাইপের তৈরি করতে পারবেন। 3D রিবেল ওয়ান, এই যে দেখেন ওয়াল টাইপের, এটাকে উপরে উঠিয়ে দেন, এই যে একটা ওয়াল আপনি এখান থেকে পেয়ে গেছেন, বুঝতে পারছেন? এটাকে রিফ্লেক্ট করে দেন, ট্রান্সফর্ম, রিফ্লেক্ট, কপি। জি জি, হ্যাঁ হ্যাঁ অবশ্যই। আচ্ছা, এটাকে আপনাকে ভেঙে ফেলতে হবে সবসময়, এগুলো কিন্তু দেখেন অরিজিনাল হিসেবে এটা কিন্তু এই পরিমাণ ছিল, আপনাকে এটা ভাঙতে হবে, যেমন অবজেক্ট এক্সপ্যান্ড অ্যাপারেন্স করতে সেটা ভেঙে যায়, ঠিক আছে? এখন চাইলে যে কোনো মুভমেন্টে ঘোরাতে পারবেন। একটা ডিজাইন যখন থাকে তখন ও স্ট্রাকচার অনুযায়ী ধরে রাখে, ওর স্ট্রাকচার অনুযায়ী ধরে রাখে, ওইটাকে মূল শেপে তৈরি করে নিয়ে আসতে হয়, ওকে রাখলে ও স্লো হয়ে যায়, ঠিক আছে? ও তো এখনো মানে কি বলে, যেমন মাটির পাত্র তৈরি করা হয় তখন ওই মাটির জিনিসটা যখন নরম থাকে না, ওকে আপনি যে দিক দিয়ে ঘোরাবেন সেই দিকে ঘুরবে, ও যখন শক্ত হয়ে যাবে ও কিন্তু আর মুভমেন্ট করাতে পারবে না। তো ঠিক এরকমই আপনি প্রথম মাটির পাত্র তৈরি করে নিয়েছেন, এটা এই যে মাটির পাত্র তৈরি করে নিয়েছেন, এখন আপনি কি করবেন? এটাকে আপনি শোকাতে দিবেন বা মূল জিনিসটা তৈরি করে ফেলবেন। এখন এই যে অবজেক্ট এক্সপ্যান্ড অ্যাপারেন্স, এই যে ভেঙে ফেলেছেন, মানে এটা আমার টেক্সট আছে, এটা একটা টেক্সট, তাই না? একে চাইলে আপনি ইচ্ছা মতো বড় করতে পারছেন, ইচ্ছা মতো আবার নাম লিখে দিতে পারছেন এর ভিতরে, তাই না? যখন একটা রাইট বাটন ক্লিক আপগ্রেড আউটলাইন করে দিলেন, ওই একই জিনিস এক্সপ্যান্ড, তাহলে এটা আর আপনি ভাঙতে পারবেন না, এটাকে ঘুরিয়ে দেখেন, এটা খন্ড খন্ড হয়ে গেছে, এটা এখন শেপ হয়ে গেছে, ঠিক আছে? এর
রাইট বাটনে গেলে ক্রিয়েট আউটলাইন, হ্যাঁ এই যে ক্রিয়েট আউটলাইন অথবা অবজেক্ট থেকে এক্সপ্যান্ড, এই যে ও হয়ে গেছে একই জিনিস দুটো, ঠিক আছে। এরপরে হচ্ছে মনে করেন এখান থেকে হ্যাঁ আলাদা আলাদা হয়ে গেছে, প্রত্যেকটা আলাদা আলাদা হয়ে গেছে। এই দেখেন টেক্সটের ভিতরে ঢুকলে লেয়ার, এই দেখেন এটা একটা গ্রুপ দেখছেন, এটা গ্রুপ এর ভিতরে ঢুকলে দেখেন প্রত্যেকটা আলাদা, এম ইউএস প্রত্যেকটা আলাদা আলাদা হয়ে গেছে। আচ্ছা এরপরে আমি যদি এখানে একটা স্ট্রোক নিই, মনে করেন এখানে একটা স্ট্রোক নিয়েছি, এটা একটা স্ট্রোক, আমি চাইলে কিন্তু ইচ্ছা মতো এখন বড় করতে পারি ছোট করতে পারি নাকি, পারি কিনা, এটা একটা স্ট্রোক। কিন্তু এটাকে যখন অবজেক্ট থেকে এক্সপ্যান্ড ওকে করে দিব তবে এটা একটা শেপ হয়ে যাচ্ছে, এটা এর স্ট্রোক নেই। সুতরাং সবকিছুকে এভাবে ভেঙে মানে ফিল কালারে তৈরি করে ফেলতে হয় কাজ শেষে, নাহলে ছোট বড় করলে ওটা ডিস্টার্ব করবে। এরকম আমরা এখানে ভেঙে ফেলেছি। মনে করেন আমরা এখান থেকে গুগলে যাব, গিয়ে সার্চ করব পেপসি বোতল, কপি পেস্ট, এটাকে লক করে নেব, লক করে অর্ধেক বরাবর তৈরি করব, যেমন এইখানে ক্লিক করেছি একদম সেন্টার বরাবর করে এটা অর্ধেক বরাবর তৈরি করে নেব। অর্ধেক বরাবর তৈরি করে দিয়েছি, এটাকে বোঝার জন্য কালার করে দিয়েছি এই কালারটা, ঠিক আছে। করে আমরা এখানে এটাকে ধরবো ইফেক্ট 3D রিভলভ, রিভলভ, এই যে দেখেন। এখন এখান থেকে আমরা এটাকে একটু ঠিক করে দিব, জি এই যে দেখেন আমরা সুন্দর একটা বোতল কিন্তু পেয়ে গেছি। এর এই কিন্তু কাস্টম আকারে আছে, এই যে এটা কিন্তু দেখেন শেপ লেয়ার বরাবর আছে। এটা কি করব, ইফেক্ট থেকে অবজেক্ট, অবজেক্ট থেকে এক্সপ্যান্ড অ্যাপারেন্স করে দেব, তো এটা খন্ড খন্ড হয়ে গেছে, বোঝা গেছে। এই হচ্ছে 3D এর কাজ, ক্লিয়ার। সুন্দর একটা শেপ পেয়ে গেছে। তাহলে একটা জিনিস চিন্তা করে দেখেন, আমাদের যে মাউস, টিভি, মনিটর বা আরো কত কত শেপ আছে, প্রত্যেক প্রোডাক্ট কিন্তু এইভাবে আগে তৈরি করা হয়, তারপরে সেই প্রোডাক্টটা কিন্তু আপনার রিয়েলিস্টিকে তৈরি করা হয়, কোম্পানি তৈরি করে। জি হ্যাঁ অবশ্যই, হ্যাঁ অবশ্যই। তো 3D ক্যাটাগরি কিসের, কোন মাদার ক্যাটাগরি এর, 3D ক্যাটাগরি কার ক্যাটাগরি মূলত, এটা গ্রাফিক্স এর একটা সাব ক্যাটাগরি। গ্রাফিক্স হচ্ছে মেইন ক্যাটাগরি, গ্রাফিক্স এর একটা ক্যাটাগরি হচ্ছে 3D। তো আপনি গ্রাফিক্স আগে তো শেখা লাগবে মূলত। এখন গ্রাফিক্স স্পেসিফিক বেসিক শিখে এখন মনে করেন আপনি সবগুলো স্টেপ বাই স্টেপ ফলো করবেন, 3D কাজ করবেন। তো আপনি যদি সম্পূর্ণ 3D কাজ করেন, আপনার ইলাস্ট্রেটর আপনার জন্য সুইচেবল হবে না। আপনাকে যেতে হবে অটোক্যাড, আপনাকে যেতে হবে ব্লেন্ডার, আপনাকে যেতে হবে আর এরকম কি কি সফটওয়্যার আছে আমি সঠিক সবকটা জানি না। তো আপনাকে ওইগুলো সব সেট আপ করতে হবে, তখন ইলাস্ট্রেটর আপনার কাজ নাই। কিন্তু প্রথম আগে আপনাকে শিখতে হবে গ্রাফিক্স আদৌ কি জিনিস, গ্রাফিক্স এর কালার কারেকশন, কালার থিওরি, টাইপোগ্রাফি সব শিখে এখন আপনার মন চাবে যে আপনি ইউআই ইউএক্স এ যাবেন, না আপনি 3D তে যাবেন, না আপনি ভিডিও অ্যানিমেশনে যাবেন, না আপনি ব্রাশ মানে আর্টিস্টে যাবেন, কোন দিকে যাবেন।
কিন্তু মূল বেসিক তো গ্রাফিক্সে আপনাকে আগে ঢুকতে হবে, ঠিক আছে? এখন মানুষ যতদিন খাবে প্রোডাক্ট, মানুষ যত প্রোডাক্ট ইউজ করবে, ততদিন এইসব কাজ কখনো বন্ধ হবে না। আর এআই রিপ্লেস করেও দিবে না এগুলো, ঠিক আছে? তাহলে এখন আপনারা বুঝতে পারছেন যে আপনাকে কিভাবে কি করতে চাইলে করেন, কোনো সমস্যা নেই। এই হচ্ছে মূলত 3D কাজ। রিভলভ হচ্ছে এই দিক থেকে ঘুরিয়ে দেয়, ঠিক আছে? আর জি, আচ্ছা, রোটেট। রোটেটের কাজ দেখি, রোটেটের কাজ খুব বেশি নাই, ও খালি ঘুরানোটাই কাজ ওর। বাস বেসিক কাজ হচ্ছে রিভলভের, হ্যাঁ। যেমন এখন এখান থেকে আমরা একটা ট্রায়াঙ্গেল নিয়েছি, ইফেক্ট 3D রোটেট 3D1, এই যে দেখেন ওই দিক থেকে এইদিকে দিক পরিবর্তন করে দেয়, ঠিক আছে? এছাড়া আর কিছু না, দিক পরিবর্তন করে দেয়। আচ্ছা, তাহলে আপনারা এই বোতলটা তৈরি করেন, ঠিক আছে? গুগল থেকে ডাউনলোড করে তৈরি করেন, ঠিক আছে? এটা তৈরি করতে থাকেন, আমি আসছি। কিন্তু বোতল ডাউনলোড করে আমার যে একটা জিনিস দেখাইছিলেন, আচ্ছা আসছি, হ্যাঁ হ্যাঁ।
যেহেতু যেহেতু এটা হচ্ছে একটা শেপ, একটা শেপের উপরে আমরা করছি, তাহলে যদি আমরা এখানে একে কালার করতে চাই, অবভিয়াসলি আমার এখানে কাটতে হবে, কারণ কি বোতল থেকে ছিপিটা আলাদা করেছে বলেই তো কালার করতে পেরেছে, তাহলে তো বোতলের কালার অনুযায়ী একই কালার হয়ে যেত। এরকম আমাদের এই বোতলের ছিপিটাকে আলাদা পার্ট করতে হবে। এটা কিভাবে, আমরা কি এখানে কেটে ফেলবো? না, এখান থেকে শেপ কিন্তু অ্যাকুরেট না। আমরা এখানে কন্ট্রোল ওয়াই প্রেস করি, দেখেন কন্ট্রোল ওয়াই, ও সরি এটা তো ডিস্টার্ব, কন্ট্রোল ওয়াই, দেখেন এতগুলো শেপ আপনি কাটবেন কিভাবে? কি আস্তে থাকবে কাটলে? আর কন্ট্রোল করা কিন্তু খুবই মুশকিল। কত শেপ দেখেন এখানে, এখানে দেখেন। আচ্ছা, তাহলে আমরা আবার কন্ট্রোল ওয়াই প্রেস করছি, কন্ট্রোল ওয়াই, ওকে। তাহলে এখন দেখেন আমরা কিভাবে ডিজাইনটা করব। আমরা হচ্ছে এই সাদা অংশটা তৈরি করব, এই বোতল তৈরি করব, আবার এই ব্যানার করব, ঠিক আছে? টোটাল প্রথমে আমরা ব্যানার নিয়ে আসি, এটাই কোকাকোলার ব্যানার, বা এটা, হ্যাঁ, এটা নিই, রাইট বাটন ক্লিক, কপি ইমেজ,
এখানে গিয়ে পেস্ট করে দেব। এটা এখানে রেখে দিয়েছি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এখান থেকে উইন্ডো থেকে আমরা এই যে স্যাম্বল নামে একটা অপশন পাবো, ঠিক আছে? সিম্বলটাকে আমরা নিয়ে এসেছি, এই যে সিম্বল, ওকে? এই সিম্বলটাকে আমরা ক্লিক করে এইখানে নিয়ে এসেছি, এটা হচ্ছে সিম্বল, ঠিক আছে? এখন এই যে ব্যানারটা আমরা করেছি না, এই ব্যানারটাকে আমরা করে গুগল থেকে নিয়ে এসেছি। তো এই ব্যানার হাউস এটা আমরা করেছি, আপনারা যেটাই করবেন সেটাই গুগল থেকে আনলেও আনতে পারবেন, আবার চাইলে নিজেও করতে পারবেন আপনার ইচ্ছা। তো এই ব্যানারটাকে ধরে এর ভিতরে ছেড়ে দিবেন, দিয়ে চাইলে একটা নাম দিতে পারেন। আমি এটাকে ডিফল্ট রেখে ওকে করে দিচ্ছি। দেখেন এটাই কিন্তু আমার সিম্বল, ঠিক আছে? এখন চাইলে এটাকে রিমুভ করতে পারেন, আমি সাইডে রেখে দিচ্ছি। এখন এটাকে আমি আবারও তৈরি করব। দেখেন এটাকে আমি একটা সেন্টার অফ মার্কস করে দিচ্ছি, কন্ট্রোল আর প্রেস করে ঠিক সেন্টার করে দিচ্ছি। এটা হচ্ছে সেন্টার। এখন দেখেন এই যে ক্যাপটা আমরা আলাদা করব, ঠিক আছে? পেন টুল ক্লিক করলাম, করে এইখানে ক্লিক করেছি, এবার ক্যাপটাকে আমরা আলাদা করে দিচ্ছি। হ্যাঁ, গাইড, ওকে। এইভাবে আমরা এটাকে পার্ট করে নিচ্ছি, ঠিক এই বরাবর এসে একটা ক্লিক করে ছেড়ে দিব। স্ট্রোক তৈরি করবো, ঠিক আছে? এই যে স্ট্রোক দেখেন, ঠিক আছে? একইভাবে আবার এখানে ক্লিক করব, এভাবে আমরা প্রত্যেকটা পার্ট পার্ট করে ফেলবো। এই পর্যন্ত আছে না এটা? তো আমরা আরেকটু খালি করে ফেলি, আমরা এই বরাবর রাখি। কেউ প্রশ্ন করেছেন কি? কোনো প্রশ্ন করেছেন কি? ওকে, আমরা কিন্তু এখান থেকে পেয়ে গেছি। এখন আমরা কি করব? এটা হচ্ছে কি ব্লু, তাই না? এর জন্য আমরা এটাকে ব্লু করে দিচ্ছি। এই যে ব্লু, এটা কি হোয়াইট, এর জন্য আমরা এটাকে করে দিচ্ছি হোয়াইট। এটা কি ব্ল্যাক, এটাকে আমরা করে দিচ্ছি ব্ল্যাক।
ঠিক আছে, তিনটাকে একসাথে ধরবো, ধরে ইফেক্ট রিভল 3D রিভল প্রিভিউ 1। ক্লিয়ার? আচ্ছা, এখানে একটা প্রবলেম হয়ে গেছে, দেখেন আমাদের পার্ট পার্ট করে উঠাতে হবে, ঠিক আছে? তো এই যে সিপিটা দেখেন নিচে চলে গেছে, কারণ কি আমরা যখন একটা একটা করে কাজ করছি লেয়ার আমাদের উপর উপরে থাকে না। তো আমরা এটাকে ঠিক করে নিয়ে আসি। প্রথমে থাকবে কোক, কোকের উপরে উঠবে প্লাস্টিক নাকি ফ্রন্ট, তারপর উঠবে এটা, পাট পাট করে নিয়েছি, ঠিক আছে, এক ধাপে ধাপে উপরের দিকে উঠছে। এখন আমরা তিনটাকে একবারে ধরবো, ধরে ইফেক্ট 3D রিভল প্রিভিউ অন, এই যে দেখেন কোক তৈরি হয়ে গেছে, ঠিক আছে। এখন আমরা এই একই অবস্থায় রেখে আমরা এটাকে সরি, এটা হচ্ছে ম্যাপ আর্ট, ওই যে ব্যানার একটা রেখে দিয়েছিলাম মনে আছে? তো আমরা এটাকে এই যে ম্যাপ আর্টে ক্লিক করব, বা ভিউ মোর, যেটা মন চাই। ম্যাপ আর্টে ক্লিক করেছি, এই যে নান, নান থেকে এই যে দেখেন নিউ সিম্বল নান, এখানে ক্লিক করেছি। ক্লিক করে আমরা ব্যানারটাকে জাস্ট এখানে বসিয়ে দিব। এখন দেখেন এখানে বলছে সারফেস, সারফেস কোনটাতে করতেছেন? ওয়ানে আছে এখন সারফেস, ওয়ানে। এখানে টুল ক্লিক করেছি, দেখেন সারফেস দেখাচ্ছে, এই যে সিপি আছে 3 4 5। আচ্ছা, সারফেস ওয়ানের আগে শেষ করতে হবে, ওয়ানে এটাকে রিমুভ করে দিতে হবে। ক্লিয়ার? ঠিক আছে, কারণ এখানে যে একটা ডিস্টার্ব করছিল রেড কালার এসে। আমরা সারফেস 2 তে যাই, সিপি না, 5 এ দেখি এটা কোথায় যায়, কি দাঁড়ায়, সিপির ভিতরে চলে গেছে। ওকে, তাহলে এটা রাখবো না, ক্লিয়ার করে দিব। ফোল্ডে নাই, কত কাজ করছে। আচ্ছা, আমরা এই এটা না করি, ঠিক আছে, প্যানেলটা ডিস্টার্ব করছে, ঠিক আছে, আমরা ক্যান্সেল করে দিচ্ছি। করে এইখান থেকে আমরা ওকে করে দিচ্ছি, এই যে দেখেন পেয়ে গেছি। ওকে, এখন এই যে কোকের যেটা আছে না, বা এইটাকে কোকের এটাকে আমরা একটু অপাসিটি কমিয়ে দিব, অপাসিটি 70 বা 30 করে দিলাম। এখন দেখেন কি পরিবর্তন হয়েছে, সবগুলোকে ধরলাম, ধরে সাইডে নিয়ে আসছি। রিয়েল ক্লিয়ার? তাহলে এখানে কি করেছি, একটা একটা করে পার্ট পার্ট করে আলাদা করে ফেলেছি। আলাদা করার পরে এটা যদি হোয়াইটের উপর রাখি না, তাহলে সুন্দর লাগবে দেখতে। জি, হ্যাঁ, সিম্পল হয়ে যাচ্ছে। এই যে ক্রাশ করেছে সফটওয়্যার। ইলাস্ট্রেটর বেসিক্যালি 3D এর জন্য তৈরি করা না, ঠিক আছে, কোন রকম কাজ চালানো, তবে হ্যাঁ হাই কনফিগারেশন হলে কিছু কাজ করা যায়। আচ্ছা, এখানে দেখেন, এইখানে এখানে একটু দেখেন,
প্রথমে কোকটা আছে, তারপরে সিপি আছে, তারপরে আছে কি আমার মূল বোতল। তাহলে এই যে প্লাস্টিকের যে এটা খালি অংশটা, খালি অংশটার অপাসিটি আমরা এখান থেকে 30 করে দিব জাস্ট। এটা রিয়েল কোক হয়ে যাবে। হ্যাঁ, এর নিচে যদি আমি কিছু দিই তাহলে ওই কালারের শেপ পরিবর্তন হয়ে যাবে। বুঝছেন? এইখানে এখানে এখানে এটার নিচেরটা ওরকমই, এর নিচে যে শেপটা আছে না, ওটা ওরকমই দেখতে। এই যে যখন এর পরে কোনো একটা শেপ আছে, এরকম এরকম একটা শেপ আছে, সাদা সাদা কালারের একটা শেপ আছে, এরকম এরকম আছে। এটাকে যদি আপনি অপাসিটি কমিয়ে দেন তাহলে কি হবে, ওই নিচেটা দেখা যাবে। এটা সেটাই হয়েছে। তাহলে কি বুঝতে পারছেন কিভাবে করতে হবে? আর যদি ওইখানে ওই ইমেজটা কাজ করতো তাহলে কি হতো, এই জায়গাটাতে ওই জিনিসটা দেখা যেত, ওই ব্যানারটা দেখা যেত। ঠিক আছে, এ হচ্ছে 3D র কাজ। এবার সুন্দর সুন্দর কাজ করে আপনাকে দেখাতে হবে। ঠিক আছে, এখানে তো এত নিয়ম নাই। যদি আপনি ব্লেন্ডার বা হচ্ছে অটোক্যাড এই সফটওয়্যার ওপেন করেন, তাহলে আপনাকে ব্যাসার্ধ দিয়ে দিবেন যে ইমেজের কি বলে, ইমেজের গঠন আদৌ কতটুকু হবে, কত এমএল এর পানি এর ভিতরে ধরবে, সবকিছু দিলে ওই অনুযায়ী এটা তৈরি হবে। বুঝতে পারছেন? না না, 3D সফটওয়্যার, ব্লেন্ডারও 3D সফটওয়্যার। ভিডিও এডিট করা যায়, তবে অত অ্যাডভান্স না। ওটা বেসিক্যালি তৈরি হয়েছে 3D র কাজের জন্য। ভিডিও এডিট করা যায়, তবে অত অ্যাডভান্স না। ভিডিও এডিটর যেমন অ্যাডভান্স, এক এক সফটওয়্যার এক এক জায়গায় তৈরি করা হয়েছে। তো আপনি যখন একটা সফটওয়্যার থেকে কিছু তৈরি করবেন, বিভিন্ন সফটওয়্যারে শিফট করতে হয়। ধরেন ব্লেন্ডারে আপনি স্ট্রাকচার তৈরি করলেন, ওইটাকে এনে ভিডিও এডিটরে এসে কাজ করলেন। ঠিক আছে, এরকম। যেমন আমি যখন ফিগমাতে কোনো ডিজাইন করি, ফিগমাতে করতে গেলে আমার একটু কষ্ট হয়। ইলাস্ট্রেটর আমি খুবই কমফোর্টেবল কাজ করতে পারি। তো আমি কি করি, ইলাস্ট্রেটরে কাজ করে ফিগমাতে কনভার্ট করে ফেলি, পরে ফিগমাতে নিয়ে চলে যাই, আমার খুবই ফাস্ট কাজ হয়ে যায়। আচ্ছা, তাহলে আর কোনো প্রশ্ন আছে এখানে? আপনার কোনো প্রশ্ন আছে? জাস্ট আমরা কিন্তু 3টা পার্টে করেছি কাজটা, আগে একটা পার্টে করেছিলাম। আচ্ছা, আরো কিছু কাজ দেখাচ্ছে, দেখেন। জি হ্যাঁ, দেখাচ্ছে। এই ক্রিয়েটিফাই ট্যাগটা আমার চ্যানেলের মধ্যে দিতে হবে, সেন্ড করে রাখা। আপনারা এখান থেকে এই ভিডিওটা দেখবেন, ঠিক আছে? বাকি কাজগুলো আপনার ঠিক হয়ে যাবে। আজকে যেটা ক্লাসটা নিচ্ছি এটা এই ভিডিওর উপরে খুব খাবার।
এখান থেকে মনে করেন একটা বুক কভার তৈরি করার জন্য যে জিনিসগুলো প্রয়োজন সেটা হচ্ছে বুক কভারের থিমটা কি হবে, কত বছর বাচ্চারা পড়বে, এটা খুবই ইম্পর্টেন্ট। একটা বই কি মানুষ কিনে কিন্তু পড়ে না, উপর যে থিমটা আছে, যে ডিজাইনটা করা আছে, ওইটা দেখে বইটা মানে কেনা হয়। বুঝা গেছে? মানে আপনারা একটা বই মেলায় যাবেন বা কোনো একটা বইয়ের দোকানে যাবেন, ওই বইটা দেখে যদি সুন্দর লাগে তাহলে বলবেন যে বইটা আমার কাছে দেন। আপনি একটু পড়ে যদি আবার ভালো লাগে তাহলে বইটা আপনি পারচেজ করবেন, এরকম। এই জন্য বইয়ের উপরের অংশটাকে মানে প্রচ্ছদটাকে খুবই গুরুত্ব সহকারে করতে হবে। তো একটা প্রচ্ছদ তৈরি করার জন্য আমাদের হেল্প নিতে হবে অ্যামাজন কেডিপি। অ্যামাজন কেডিপি বুক ক্যালকুলেটর লিখে সার্চ করলে চলে আসবে কেডিপি কভার ক্যালকুলেটর। এটা এখানে ঢুকে আপনার বই কত সাইজের করবেন সেটা এখানে আপনি লিখে দিবেন। প্রথম বাইন্ডিং টাইপ, বাইন্ডিং টাইপ হচ্ছে হার্ড কভার আর ওটা হচ্ছে পেপার ব্যাক। পেপার ব্যাগটা হচ্ছে মনে করেন এখানে একটা কি বলে নোটপ্যাড আছে তাই না, এই নোটপ্যাডটা কিন্তু পাতলা টাইপের, আর আপনার কাছে একটা নোটপ্যাড আছে ওটা কিন্তু কভারটা হার্ড, তাই না, ওইটা হচ্ছে হার্ড কভার আর এটা হচ্ছে পেপার ব্যাগ। ক্লিয়ার এই জিনিসটা? হার্ড কভার বলতে হচ্ছে মোটা পৃষ্ঠা থাকবে আর পেপার ব্যাগ হচ্ছে পাতলা থাকবে, ঠিক আছে? তো আপনি যেটা করতে চাচ্ছেন যে বই সেই অনুযায়ী করবেন। তো আমি এখান থেকে পেপার ব্যাগ নিয়ে নিচ্ছি, নিয়ে ইন্টেরিয়র টাইপ, ইন্টেরিয়র টাইপ হচ্ছে প্রিমিয়াম কালার আর স্ট্যান্ডার্ড কালার। আপনি কেমন টাইপের করতে যাচ্ছেন? কিছু বই থেকে অনেক প্রিমিয়াম কোয়ালিটির, ঠিক আছে? তো আপনি যেমন যাচ্ছেন প্রিমিয়াম কালার কি স্ট্যান্ডার্ড কালার, প্রিমিয়াম কালার করব, ওকে। এর হচ্ছে পেপার টাইপ, হোয়াইট পেপার, দেখেন এটা অনলি হোয়াইট পেপার আসছে, পেপার টাইপ অনলি হোয়াইট পেপার। আর যদি এখানে স্ট্যান্ডার্ড কালার দেন তাহলে দেখেন এখানে দুইটা অপশন আসবে, এখানে দুইটা আসার কথা ছিল। আচ্ছা এটা তো পেপার ব্যাগ না দিয়ে হার্ড কভার দিই এখান থেকে। আচ্ছা আরেকটা জিনিস খেয়াল করে দেখেন, হার্ড কভার যখন আমরা এখান থেকে দিচ্ছি তখন আবার ইন্টেরিয়র টাইপ আসছে দেখেন ব্ল্যাক এন্ড হোয়াইট আর প্রিমিয়াম কালার, ঠিক আছে? তো আমি যদি এখানে প্রিমিয়াম কালার দিই তাহলে কিন্তু এখানে অলমোস্ট হোয়াইট পেপার আসছে। আর যদি এখান থেকে আমি ব্ল্যাক এন্ড হোয়াইট দিই তাহলে দেখেন এখানে দুইটা আসছে, ক্রিট হোয়াইট পেপার আর ক্রিমি পেপার। ক্রিমি পেপার বুঝতে পারছেন, একটু ক্রিম টাইপের কালার থাকে, ওটা পড়তে সুন্দর লাগে। জি, হ্যাঁ এরকম টাইপের কালার থাকবে। জি ওগুলো পড়তে ভালো লাগে, ওই বইগুলো দেখতে খুবই চোখের ক্ষতি হয় না, এরকম টাইপের। তাহলে বুঝতে পারছো কিভাবে কি চেঞ্জ করতে হবে? এটা হচ্ছে বইয়ের কালার বাজেটের উপরে ডিপেন্ড করে দিতে হয়, ঠিক আছে? তো আমি এখানে হোয়াইট পেপার সিলেক্ট করে রাখছি, হোয়াইট পেপার, ব্ল্যাক এন্ড হোয়াইট থাকবে আমার বইটা, ইন্টেরিয়র টাইপ ব্ল্যাক এন্ড হোয়াইট, প্রিমিয়াম কালার দিলে প্রিমিয়াম কালার, হোয়াইট পেপার। রিডিং ডিরেকশন, আপনার বইটি কিভাবে আপনি পড়বেন, একমাত্র হচ্ছে সকল পৃথিবীর সকল পড়াশোনা হচ্ছে আপনার লেফট থেকে রাইটের দিকে যেতে হয়, আর একমাত্র হচ্ছে কি বলে অ্যারাবিক যে বইগুলো সেগুলো হচ্ছে রাইট থেকে লেফটের দিকে যেতে হয়, ঠিক আছে? তাহলে আমরা কি করব, লেফট থেকে রাইট না রাইট থেকে লেফট? লেফট থেকে রাইট, লেফট থেকে আমরা রাইটের দিকে যাই, ঠিক আছে, বইটা পড়ার সময়। এবার হচ্ছে মেজারমেন্ট, মেজারমেন্ট আপনি কিসে করবেন, ইঞ্চি না মিলিমিটার? ইঞ্চি, ইঞ্চি করে দিয়েছি। এবার ইন্টেরিয়র ট্রিম সাইজ, আপনার বইটা কত সাইজের? ইন্টারন্যাশনাল সাইজ হচ্ছে দেখেন এই সাইজগুলো, যত বই ইন্টারন্যাশনাল পর্যায়ে চলে সেগুলো হচ্ছে এই সাইজ অনুযায়ী। এখানে 6/9 আছে, 5/8.5 আছে, 5.5/8.5, 7/10, 8.5/11, এটা অনেক বড় একটা বই, ঠিক আছে? তো বেশিরভাগই 6/9 আর 5.5/8.5, 8.5, এই দুইটা টাইমে বেশি বই ডিজাইন হয়। তবে 6/9 করে নিচ্ছি, 9 করে। এখানে হচ্ছে পেজ কাউন্ট, আপনার বইয়ে কতগুলো পৃষ্ঠা আছে, আপনার বইয়ে কতগুলো পৃষ্ঠা আছে। যেমন আমার বই 100 পেজ, কি আমার বই 500 পেজ, কি আমার বই 200 পেজ, কি 135 পেজ, যতগুলো পেজ থাকবে সেই পেজগুলো আপনি এখানে লিখে দিবেন। যেখানে আছে 100
30 পেজ, 30 পেজ টোটাল পেজ 130, মানে একটা পিসের সাদা পেজ যদি তোর ভিতরে নেন ওটাও কিন্তু কাউন্ট করতে হবে। ঠিক আছে, মানে প্রচ্ছদটা তৈরি করার পর থেকে যতগুলো পেজ থাকবে সবই আপনাকে কাউন্ট করতে হবে। সব ব্যাক সাইড বলতে হ্যাঁ, না না ওটা প্রচ্ছদের অংশ, ওই একসাথে প্রিন্ট হবে। আচ্ছা, বিশেষ বইগুলো দেখবেন প্রচ্ছদটা এরকম মিলিয়ে দেখবেন পুরোটা একই, পুরোটা একই, ওটাও প্রচ্ছদ বাট প্রচ্ছদের নিচের অংশ এটা। তাহলে ওই প্রচ্ছদ থেকে এই প্রচ্ছদের মাঝখানে যে পেজগুলো যত পেজ থাকবে সব কাউন্ট করতে হবে। ঠিক আছে, দেখেন এখানে সবগুলো খেয়াল আছে কি কি করাচ্ছি। ওরা এখন ক্রিয়েট ক্যালকুলেট ডাইমেনশনে ডাউনলোড ক্লিক করব। দেখেন তৈরি করে দিয়েছে, সকল পেজগুলো তৈরি করে দিয়েছে। ক্যালকুলেট ডাইমেনশন ডাউনলোড টেমপ্লেটে ক্লিক করেছি। আপনি এখান থেকে নিয়ে করতে পারেন। আমি ডাউনলোড করেছি, দেখেন এখানে বইয়ের অথরিটির অংশ থাকবে, মানে বইয়ের কত দাম, কবে পাবলিশ হয়েছে, এটা আদৌ বৈধ বই কিনা, বা এই বই পড়লে বাচ্চাদের কোনো ক্ষতি হবে কিনা, সকল অংশ এই বারকোডের মধ্যে থাকে। এই বারকোড গভর্নমেন্ট থেকে প্রোভাইড করতে হয়। আবার এই বইটা, এই বারকোডটা অ্যামাজন তৈরি করে দেয়। যদি বইটা অ্যামাজনে আপলোড করেন তাহলে আপনার অ্যামাজন এটা তৈরি করে দিবে। আর যদি মনে করেন যে না আমি এটা পাবলিকলি সেল করবো তাহলে আপনাকে গভর্নমেন্টে 100 কয় টাকা দিয়ে একটা কিউআর কোড বানিয়ে, মানে বারকোড বানিয়ে নিতে হয়, আবেদন করতে হয়, পরে ওরা দেয় একটা বারকোড, সেটা এখানে আপনাকে বসাতে হবে। এরপর হচ্ছে এটা ফ্রন্ট পার্ট, এটা ব্যাক পার্ট। বাকি অংশ দেখেন বলেছে ফুল কাভার এত ইঞ্চি, ফ্রন্ট কাভার এত ইঞ্চি, ঠিক আছে এইভাবে। তো আমি এটাকে ডাইমেনশন ঠিক করে নিয়েছি, আমি দেখি কোথায় চলে আসছে। এই যে এটা, রাইট বাটন ক্লিক, কই গেল, এই যে এটা, এই ফোল্ডার বের হয়েছে। এখানে পিডিএফ যেটা আছে সেটাকে ধরে টেনে ইলাস্ট্রেটরে এনে ছেড়ে দিচ্ছি। এখন এটাকে আমি ফুল আর্টবোর্ড বরাবর করে দিচ্ছি। এখন আমি কি করব, এটাকে ধরে আর্টবোর্ডে ক্লিক করে ডাবল ক্লিক করব, তাহলে আমার আর্টবোর্ডটা এর ভিতরে চলে গেছে। এখন আমি কি করব, আমি গাইড নিব। দেখেন গাইড, এইখানে একটা গাইড নিয়েছি, এইখানে একটা গাইড নিয়েছি, এইখানে একটা গাইড নিয়েছি। গাইডটা কমপ্লিট। এরপরে কি আছে, এই যে কাটিং এরিয়া, কাটিং এরিয়াতে গাইড নিব। এপাশেও নিব। এরপর হচ্ছে স্পেন, এই যে মাঝের অংশটা হচ্ছে স্পেন, মানে বইয়ের মাঝখানে যে দাগটা থাকে স্পেন। দেখেন আমি কিন্তু পেয়ে গেছি আমার বইয়ের সকল মাপ। এখন হচ্ছে এই পার্ট আপনি নিতে পারেন, এখানে একটা শেপ নিয়ে, এই যে এখানে একটা শেপ নিয়ে রাইট বাটন ক্লিক, মেক গাইড করে দিয়েছি। ওটা পেয়ে গেছি, এখন আমি চাইলে এটাকে সরিয়ে দিতে পারি। আমার বক্তব্যটা আমি পেয়ে গেছি। এখানে এখন কি ডিজাইন করবো সেটা তো আমার ইচ্ছা নাকি, আমি যা ডিজাইন করবো তাই। মনে করেন আমি এখান থেকে লিখবো যেমন আলো, বা কিনলি বুক, বা এরকম কিছু লিখলাম, বা ক্যান্ডেল, হ্যাঁ বুক ক্যান্ডেল লিখলাম। তবে এখানে চলে যাবেন।
ক্যান্ডেল ডিজাইন না লিখে ক্যান্ডেল ইমেজ লিখে সার্চ করি। হ্যাঁ, এখন পেয়ে গেছি। এই ইমেজটা আমি নিব, নিয়ে রাইট বাটন ক্লিক কপি ইমেজ করে এখানে গিয়ে পেস্ট করে দিই। এখন মনে করেন আমি এই বরাবর ক্যান্ডেলটা রেখে দিচ্ছি, এই বরাবর। এখন আপনি চিন্তা করে দেখেন তো, এই বইটা আমি প্রিন্ট যখন করব তখন ক্যান্ডেলের আলোটা হচ্ছে এক সাইডে চলে গেছে, মানে বইয়ের মাঝখানে। জিনিসটা কি ভালো লাগবে দেখতে? তাহলে কি করতে হবে? ক্যান্ডেলটা অবশ্যই আমার বইয়ের মাঝখানে বরাবর থাকতে হবে নাকি? এই যে মাঝখান বরাবর আর নিচে আমি দিচ্ছি, এইখান বরাবর থাকুক। ব্যাস। এখন আমি কি করব? আমি এখান থেকে একটা শেপ নিব, এই বরাবর। আচ্ছা, তার আগে একটা কাজ করি, শেপটাকে একদম এই বরাবর নিয়ে নিয়েছি, নিয়ে পুরোটা দিয়ে নিয়েছি। কালারটা করে দিচ্ছি এই সাইডের কালার, সবার নিচে নামিয়ে দিচ্ছি। ঠিক আছে? এখন একটা জিনিস খেয়াল করে দেখেন, এইখানে কালারটা পিক করেছি বলে এই সাইডটা কাভার হয়েছে নাকি? এই সাইডটা কালারটা ম্যাচ হয়েছে না? বাট এই সাইডটা কিন্তু ম্যাচ হয়নি, তাই না? তো আমরা এখন কি করবো? গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করবো এখানে। এখান থেকে আরো একটা শেপ নিব, শেপ নিয়ে এটাকে করে দিব সবার নিচে, এটাকে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করব। এখানে আমাদের সমস্যাটা হচ্ছে সবচেয়ে বেশি, আমরা বুঝবো কিভাবে ডান সাইড থেকে বামে নিতে হবে, বাম সাইড থেকে ডানে বুঝে যাবো। এই যে পয়েন্টার আছে, পয়েন্টার যেদিকে ঘোরাবে সেদিকে চলে যাবে। এই আমি যে সিলেক্ট কালারটা করব, আমি দিলাম জায়গায় কালারটা চেঞ্জ করতে। হ্যাঁ, তো ওইটুকু হবে। আমরা আলাদা একটা পার্ট নিয়েছি। হ্যাঁ হ্যাঁ, যে এখন ধরো এই কালারটা একটা ম্যাচ হবে কিভাবে? এটা কি কালার থেকে দিয়ে ম্যাচ করা যাবে? অবশ্যই। তাহলে আপনি কালার ম্যাচ করবেন কিভাবে? কালার কোডই তো আপনি জানেন না। আচ্ছা, এখন হচ্ছে আমি হচ্ছে এতগুলো কালার রাখবো না, দুইটা কালার রাখছি। এখানে কালার টুল দিচ্ছি, দিয়ে একটা জিনিস খেয়াল রাখেন, আমি যদি এখান থেকে এই কালার নিয়ে কাজ করি তাহলে দেখেন কালারটা প্রপারলি ম্যাচ হবে না। ঠিক আছে? প্রপারলি ম্যাচ হবে না। হ্যাঁ, এজন্য আমার কি করতে হবে? দেখি কি করা যায়। মাঝখানে আরেকটা পয়েন্টার নিলাম, নিয়ে আই ড্রপ টুল থেকে এইখানটা ক্লিক করে দিচ্ছি। তার পরবর্তীতে একটা দাগ রয়ে যাচ্ছে নাকি? এজন্য আমরা কি করব? এটাকে ধরে এইটাকে ক্লিক করব, নিচে। ঠিক আছে? ফ্রি ফ্রম গ্রেডিয়েন্ট, ফ্রি ফ্রম গ্রেডিয়েন্ট। এখান থেকে আমরা পয়েন্টারটা এইখানে তুলে দিই, মাঝখানে দিয়ে আই ড্রপ টুল দিয়ে এইখানে ক্লিক করব। এই পয়েন্টটা এখানে পেয়ে গেছি। এখানে আমরা আরো একটা ক্লিক করব এই জায়গাতে, আই ড্রপ দিয়ে এখানে ক্লিক করব। এই কালারটা আমরা পেয়ে গেছি। পরে এখানে আরো একটা ক্লিক করব, আই ড্রপ টুল দিয়ে এখানে ক্লিক করব, আবার এখানে ক্লিক করব, আই ড্রপ টুল দিয়ে এখানে ক্লিক করব। এক এক আমরা কালারটা ম্যাচ করে নিচ্ছি। ঠিক আছে? ম্যাচ হয়ে গেছে না? এখানে একটা ব্লু আছে, ব্লুটা কি করব? পয়েন্টারটাকে সিলেক্ট করব, এটাকে ধরে আমরা কালারটাকে ব্ল্যাক করে দেব।
ঠিক আছে। আচ্ছা সবই তো ব্ল্যাক হয়ে গেছে। উল্টা পাল্টা হয়ে গেছে সব। সব উল্টা পাল্টা হয়ে গেছে। এখন ঠিক আছে। আর ড্রপ টুল দিয়ে এখানে ক্লিক, ব্যাস পেয়ে গেছে। কারণ তাদের কিন্তু প্রপারলি সব ম্যাচ হয়ে গেছে। ঠিক আছে। এখন কি করব, আমার যে এই যে বাড়তি অংশগুলো আছে এগুলোকে এক করে কেটে ফেলব। আবার একটা শেপ নিলাম, নিয়ে সবগুলোকে ধরলাম, রাইট বাটন ক্লিক, মেক ক্লিপিং মার্কস। মেক ক্লিপিং মার্কস দেখেন আমার ইমেজটা কেমন ছিল আর এখন কেমন হয়ে গেছে। ক্লিয়ার? ওকে, তাহলে আমার বুকের নাম কি? সি ক্যান্ডেল। এখান থেকে ছি মার্কস, জি হ্যাঁ হ্যাঁ অবশ্যই করা যাবে। বলুন। ঠিক আছে। আচ্ছা আমি যেটা চাচ্ছিলাম সেটা হচ্ছে যে ক্যান্ডেল থেকে বুকটাকে একটা স্ক্রিপ্ট ফন্ট ইউজ করতে চাচ্ছিলাম। ঠিক আছে। অ্যান্ড যে হ্যাঁ অবশ্যই is an empty and writing font. বাংলা হচ্ছে তো ডিস্টার্ব করছে আসলে, না মনে নেই আমি বলছি। কালকে দিবেন? কেন? আচ্ছা এই যে লিপিঘর, হ্যাঁ, লিপিঘর পাবেন, ফন্ট বিডি আছে, জি, এগুলোতে ভালো ভালো ফন্ট পাবেন। না প্রিমিয়াম আছে অবশ্য। সবাই চায় বিজনেস করতে, মেন কথা কি সবাই চায় বিজনেস করতে, ওরা যে এত কষ্ট আছে, ওদের এই ডোমেনটা হয়তোবা পার মান্থ পার ইয়ারলি অথবা আপনার $30 $40 দিয়ে সেল কিনতে হয়, হোস্টিং খরচ আছে, এত খরচ বহন করবে কি করে ওদের? হ্যাঁ ডেভেলপার কস্টিং আছে।
খরচ আছে না, বের করবে কিভাবে? থ্যাংক ইউ। গ্রেডিয়েন্টে গ্রেডিয়েন্টে আবার একটা ক্লাস নিব, সমস্যা কোথায়? গ্রেডিয়েন্টে আরেকটা ক্লাস নিব, সমস্যা কোথায়? ঠিক আছে। এক মিনিটে? ও মানে পেইন্ট টুলটা ফাস্ট করতে চাচ্ছেন তাই? তাহলে ও আচ্ছা আচ্ছা। দেখুন কাঠি নাই, এরকম করলে একটা পেন টুল দিয়ে শেপ নিয়ে নিয়েছে। আপনার ক্রিয়েটিভ চিন্তা আপনার কাছেই, ঠিক আছে। আচ্ছা, আমার তো ফন্টটা হয়ে গেছে, কন্ট্রোল G4 গ্রুপ করে নিয়েছি, মাঝখানে রেখে বড় করে দিয়েছি। বুক ক্যান্ডেল লিখে হ্যাঁ হ্যাঁ জি জি, এখানে লিখে দিব এম এবার যদি ক্রাশ করে সফটওয়্যার। দেখেন আমার কিন্তু বই ডিজাইন করা হয়ে গেছে। এখন আমি এখান থেকে কি করব, একটা টেক্সট টুল নিব, আমি এখানে এইভাবে কিছু টেক্সট বসাতে পারি। অনেক বেশি বড় হয়ে গেছে, সর্বোচ্চ 12।
হ্যাঁ হ্যাঁ তুমি দেখিয়েছি প্যারাগ্রাফ থেকে এই যে জাস্টিফাই এই যে এটা জাস্টিফাই অল লাইনস এটা জাস্টিফাই জাস্ট উইথ লাস্ট লাইন অ্যালাইন লেফট লাস্ট লাইন অ্যালাইন লেফট ইজ লাস্ট লাইন অ্যালাইন লেফট লাস্ট লাইন অ্যালাইন রাইট বুঝে লাস্ট এন্টারের পরে যেগুলো থাকবে সেগুলো লেফটে চলে যাবে এটা হচ্ছে সেন্টার আর এটা হচ্ছে আপনার সুবিধা মতো যেদিকে দরকার সেদিকে করবেন হ্যাঁ আর এটা করে দেখেন এই মাঝখানে গুলো সমান হয়ে যাচ্ছে ঠিক আছে ফাঁকা নষ্ট হয়ে যায় এটা করলে এটা আর এটাই বেস্ট ঠিক আছে আচ্ছা আপনি চাইলে এখানে সেম নামটা এখানে বসাতে পারেন সেখানে অপরের কিছু ইনফরমেশন অ্যাড করতে পারেন বাস মোটামুটি আমার বইটা কমপ্লিট হয়ে গেছে হ্যাঁ এখানে পর্যাপ্ত জায়গা আছে আপনি চাইলে সেগুলো অ্যাড করতে পারেন পাবলিকেশনের ইনফরমেশন বাস আমার কিন্তু বই মোটামুটি ডিজাইন শেষ এই বইটা যদি আমি অ্যামাজন বা কোনো কিছু আপলোড করি মিনিমাম এটা সেল আসবে আপনার পার সেল $10 বা থেকে $20 আসবে আর যদি কোনো ক্লায়েন্টের কাজ করি এই বইটার মূল্য আসবে মিনিমাম আপনার হচ্ছে 50 থেকে আপনার $100 ঠিক আছে এই বই এমন বুকের অনেক মূল্য এই সেম বুক যদি আপনি আরেকটু অ্যাডভান্স আরেকটু সুন্দর করে কাজ করেন এই বইয়ের প্রাইস আসবে 300 থেকে $400 কাভার পেজ প্রস্তুত ডিজাইন অল বুক না অনলি প্রচ্ছদ ডিজাইন 300 থেকে $400 আশেপাশে বা 200 থেকে এভারেজ 200 থেকে $300 আশেপাশে হয়ে যাবে না 200 নিচে হবে না গতদিন কি দেখিয়েছি কালকে কি দেখিয়েছিলাম ওই যে ফোল্ডার ডিজাইন দেখেছি ফোল্ডার ডিজাইন আচ্ছা আজকে যে ক্লাসটা দেখিয়েছি এটা কিন্তু আপনাদের টপিকের বাইরে ঠিক আছে এটা কিন্তু আপনাদের কি বলে মডিউলে নাই তারপর কিন্তু দেখিয়েছি মডিউলের বাইরে কিন্তু আমি আমার অনেকগুলো বই মার্কেটে দেওয়া আছে এটা আচ্ছা 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 থ্যাংক ইউ সো মাচ এখন তাহলে আমাদের কিন্তু এটা হচ্ছে গ্রুপ কমিটি যদি এই একটা ক্যাটাগরি নিয়ে আপনি উপরের দিকে ওঠেন আপনার অন্য কোনো ক্যাটাগরিতে যাওয়ার দরকারই আসবে না এই প্রচুর কাজ পাওয়া যায় এর। প্রচুর কাজ আছে মার্কেটে ঠিক আছে তো এগুলো মোটামুটি আমি কেন করলাম এটা এই জন্য আচ্ছা রেকর্ড অফ করে দিই